বিশাল এই পৃথিবীতে উৎপত্তির সময় থেকেই জীবেদের মধ্যে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াইয়ে দেখা গেছে বংশ বিস্তারের তাগিদ। আর এই তাগিদ পূরণের খাতিরে বাকি সব জৈবনিক প্রক্রিয়া সম্পাদনের সাথে সাথে জনন প্রক্রিয়াটাও কিন্তু হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রজাতির পার্থক্যে জীবেদের জনন প্রক্রিয়াটাও হয় ভিন্ন প্রকৃতির। এজন্য একদিকে যেমন দেখা গেছে যৌন জনন প্রক্রিয়াটাকে, আবার অন্যদিকে বিভিন্ন প্রজাতির মধ্যে প্রকট হয়ে উঠেছে অযৌন জনন প্রক্রিয়া। আর আজকের আলোচনায় সেই অযৌন জননের প্রাথমিক ছবিটাকে তুলে ধরতে চলে এলাম তোমাদের কাছে। অযৌন জনন এই প্রক্রিয়াটাকে জানতে গেলে প্রথমেই চিনতে হয় এর বৈশিষ্ট্যগুলোকে। আর সেই বৈশিষ্ট্যের কথা বলতে গেলে প্রথমেই যে বক্তব্যটা উঠে আসে সেটা হলো একক জনিত্রী জীবের উপস্থিতি। কিরকম? আসলে এই রকম জননে একটাই মাত্র জনিত্রী জীব অংশগ্রহণ করে থাকে, আর তাই একে ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশনও বলা হয়। এর ফলে সঙ্গী নির্বাচনের ঝামেলা না থাকায় অল্প সময়ের মধ্যেই জীব তার জনন প্রক্রিয়াটাকে সম্পন্ন করে ফেলতে পারে। এরপরে অযৌন জননের যে বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব সেটা হলো জনিত্রী কোষের বিভাজন। এই ঘটনাটাকে চাক্ষুষ করতে প্রথমেই চোখ রাখা যাক চলো ভিন্ন সব এককোষীদের উপর। আসলে অ্যামিবা, প্যারামেশিয়াম কিংবা ইউগ্লিনার মতন এককোষী প্রোটোজোয়া কিংবা ইস্টের মতন এককোষী ছত্রাকের জনিত্রী কোষটা কিন্তু অ্যামাইটোসিস অথবা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে সরাসরি অপত্য কোষকে সৃষ্টি করে থাকে। এক্ষেত্রে জনিত্রী বা মাতৃকোষটি সাধারণ দেহকোষ হওয়ায় এই প্রকার জননকে কিন্তু সোম্যাটিক রিপ্রোডাকশনও বলা হয়। এইবার তাহলে চোখ সরিয়ে নজর দেওয়া যাক বহুকোষীদের দিকে। কিরকম? না স্পাইরোগাইরার মতন শৈবালে আবার স্পঞ্জের মতন বহুকোষী জীবেদের অযৌন জননের সময় দেহের কোনো খণ্ডাংশ বা ব্লাস্টোস থেকে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়ে সম্পূর্ণ স্বাধীন একটা অপত্য জীব তৈরি হয়। তাই এই জননের অপর নাম হলো ব্লাস্টোজেনিক রিপ্রোডাকশন। এইবার এই অযৌন জননের তৃতীয় বৈশিষ্ট্য হিসেবে বলা যায় গ্যামেটের অনুপস্থিতির কথা। আসলে যৌন জননে বহু ক্ষেত্রে ডিপ্লয়েড জনন মাতৃকোষের মিওসিস বিভাজনের ফলে হ্যাপ্লয়েড জনন কোষ বা গ্যামেট তৈরি হয়ে থাকে, কিন্তু অযৌন জননে এই ধরনের কোনো গ্যামেট তৈরি হতে দেখা যায় না। আর সেই কারণে অযৌন জননকে অ্যাগামোজেনেটিক রিপ্রোডাকশনও বলা হয়। এর সঙ্গেই আরো একটা কথা কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে যে এক্ষেত্রে গ্যামেট উৎপন্ন হয় না বলে নিষেক প্রক্রিয়াটাও কিন্তু সম্পন্ন হতে দেখা যায়। এইবার অযৌন জননের চতুর্থ বৈশিষ্ট্য হিসেবে যে ছবিটা আমাদের সামনে উঠে এলো তা হলো এটা একটা সরল প্রক্রিয়া, আর এই প্রক্রিয়া সম্পাদনের জন্য শক্তিও কম পরিমাণে ব্যয় হয়। বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক বা শৈবালের অযৌন জনন প্রক্রিয়ার দিকে চোখ রাখলে এই ধারণাটা কিন্তু আরো স্পষ্ট হয়ে ওঠে। এখন এই অযৌন জননের বৈশিষ্ট্যগুলোকে জানতে গিয়ে এরপরে পঞ্চম বৈশিষ্ট্য হিসেবে জেনে নেব জনিত্রী জীবের সদৃশ অপত্য জীবের উৎপত্তি সম্পর্কে। আসলে ইস্ট বা অ্যামিবার মতন সমস্ত অযৌন জননকারী জীবে কেবলমাত্র মাতৃদেহ বা একটি মাত্র জনিত্রী দেহ থেকেই অপত্য সৃষ্টি হওয়ায় অপত্য কোন রকম নতুন বৈশিষ্ট্য বহন করে না বা অপত্যে কোন রকম নতুন বৈশিষ্ট্য আসতে পারে না। তাই জনিত্রী সদৃশ অপত্যই তৈরি হয়ে থাকে। এবার তাহলে চলো অযৌন জননের ষষ্ঠ বৈশিষ্ট্যটাকে জেনে নেওয়া যায়। এক্ষেত্রে অসংখ্য অপত্য জীবের সৃষ্টি সম্পর্কে আমরা কথা বলব। কিরকম? না আসলে ইস্টের মতন বিভিন্ন অযৌন জননকারী জীবের মাতৃকোষটা খুব দ্রুত বিভাজিত হয়ে অসংখ্য অপত্যের জন্ম দেয়। ফলে প্রজাতির অস্তিত্ব রক্ষার কাজটা ভীষণভাবে সুবিধাজনক হয়ে ওঠে।
এখন সবশেষে আজ অযৌন জননের বৈশিষ্ট্য হিসেবে কথা বলতেই হয় পরিবেশের অনুকূলতা সম্পর্কে। আসলে পরীক্ষাগারে ব্যাকটেরিয়া কালচারের সময় আমরা দেখতে পাই কালচার মিডিয়ামকে তৈরি করা হয় উপযুক্ত পুষ্টি উপাদান মিশিয়ে। আর এখানেই কিন্তু শেষ নয়, সম্পূর্ণ মাধ্যমটা তারপরে রেখে দিতে হয় উপযুক্ত তাপমাত্রায়। তবেই আমরা ব্যাকটেরিয়ার সঠিক বৃদ্ধিকে দেখতে পাই। অর্থাৎ বলতেই পারো যে পুষ্টি উপাদানের প্রাচুর্য, কোষীয় বৃদ্ধিতে সহায়ক উৎসেচকের সক্রিয়তার জন্য পর্যাপ্ত তাপমাত্রা, পাশাপাশি জলের উপস্থিতি ইত্যাদি অনুকূল পরিবেশ পেলেই অযৌন জনন সহজভাবে সংঘটিত হতে পারে। তাহলে এই অযৌন জননের বৈশিষ্ট্যগুলোকে জানার পরে এবার এই অযৌন জননের সংজ্ঞা হিসেবে আমরা কিন্তু বলতেই পারি যে যে জনন পদ্ধতিতে একটি মাত্র জনিতটি জীব থেকে খুব কম সময় এবং কম শক্তি ব্যয় করে গ্যামেট উৎপাদন ও নিষেক ছাড়াই জনিতটি জীবের সদৃশ অসংখ্য অপত্য জীব উৎপন্ন হয় তাকেই অযৌন জনন বলা হয়। বেশ, অযৌন জননের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা না হয় জানা গেল, কিন্তু বেশ বুঝতে পারছি যে ইতিমধ্যে তোমাদের মনে একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। নিশ্চয়ই ভাবছো যে এই সমস্ত জীবগুলো কি একটাই পদ্ধতিতে জনন সম্পন্ন করে থাকে? উত্তর হবে না, একেবারেই নয়। বিভিন্ন জীব বিভিন্ন ভাবে নিজের নিজের সুবিধা মতো অযৌন জনন পদ্ধতিতে তার জনন কাজটাকে সম্পন্ন করে। তাহলে চলো জেনে নেওয়া যাক অযৌন জননের প্রকারভেদ সম্পর্কে। আর সেই সূত্রে বলতে হয় এই অযৌন জনন প্রক্রিয়াটা বিভাজন বা ফিশন, রেণু উৎপাদন বা স্পোরুলেশন, কোরকোদ্গম বা বাডিং, কেমিউল গঠন, খন্ডিভবন বা ফ্র্যাগমেন্টেশন এবং পুনরুৎপাদন বা রিজেনারেশন পদ্ধতিতে সম্পাদিত হয়। বিভিন্ন ধরনের অযৌন জনন প্রক্রিয়ার নামগুলো না হয় জানলাম, কিন্তু কিভাবে অযৌন জননকারী জীবগুলো এইসব পদ্ধতিতে জনন কাজ সম্পন্ন করে আজকের স্বল্প পরিসরের আলোচনায় কিন্তু এগুলোকে জানা কোনোভাবেই সম্ভব নয়। আর তাই এই পদ্ধতিগুলো সম্পর্কে বিশদভাবে জানতে অবশ্যই তোমাদেরকে চোখ রাখতে হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসগুলোর দিকে।